স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। আইন বিভাগ সব বিচার করবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠায় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ নিয়ে 2 দিনের জাতীয় সংলাপ চলছে। যখন থেকে শুরু হয়েছে সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে 20টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনার শুরুতে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এই সময় গেল 16 বছরের দেশের সব হত্যাকাণ্ড, বিডিআর হত্যা সহ গুমের বিচার দাবি করা হয়। পরবর্তী আলোচকের কাছে যাব। ঐক্য ফাটলি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না। প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠায় বিচার করা হবে। জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। গণহত্যার বিচারে কোনো গাফলতি হবে না। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররা পালিয়ে গেছে। 51 জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। গায়েবী মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে। চার্জশিটের আগে মামলা উইথড্র এর ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছিল কিনা বলেন? এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব? সংলাপ শেষে অংশীজনদের ঐক্যমত্য নিয়ে ঘোষণাপত্র প্রকাশিত হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে দেরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয় বলেও মন্তব্য তার। আর দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। সভায় নেতারা দ্রুত নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে। দৃঢ়তার সাথে বলতে চাই, এই ঘটনার শেষ এইখানে নয়। এই ষড়যন্ত্রকারীরা আরো এমনি ধরনের ঘটনা সংগঠিত করার পায়তারা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় নির্বাচন সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, কেমন করে আগুন লাগে, কোথায় আপনার গোয়েন্দা বাহিনী? মূল নজর হচ্ছে হলো যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির আরেক নেতা বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত সরকারের দুর্নীতির নথি নষ্ট করতেই আগুন দেয়া হয়েছে অভিযোগ তার। নয়নের অসহায় পরিবারের পাশে বিএনপি সার্বিকভাবে সহযোগিতা করে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মধ্যে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই বলি না কেন, তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান নানু। কড়াকড়ি আরোপের পর নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য শিগগিরই নতুন আবেদন চাইবে অন্তর্বর্তী সরকার। এছাড়া আগুনের উৎস ও কারণ বের করার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনায় কারো দায় আছে কিনা। গেল বুধবার গভীর রাতে রহস্যজনকভাবে আগুন লাগে সচিবালয়ে। পুড়ে যায় কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা। এ ঘটনায় শুক্রবার রাতে সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে অস্থায়ী প্রবেশ কার্ড এবং সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক খুদে বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলমান প্রেস অ্যাক্রেডিটেশন পর্যালোচনা এবং নতুন কার্ড ইস্যু করতে দ্রুত নতুন আবেদন চাওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় দুঃখ প্রকাশ করা হয়। বলা হয়, যে কোনো প্রেস ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। এদিকে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেকেই প্রবেশ করতে চাইলেও ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটির সদস্যরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে, একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা ঘোষণা করায় সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত কর্মীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল জানান, আমিরাত থেকে জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনের সহায়তা দেওয়া হবে। যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সশরীরে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মনির প্রতিচ্ছবি সহ 7টি ধাপ পার হওয়ার পরই একজন ভোটার জাতীয় পরিচয়পত্র হাতে পান। তবে সম্প্রতি বিদেশে বসে জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করেছেন কয়েকজন প্রবাসী। তুলতে হয়নি ছবি, দিতে হয়নি আঙুলের ছাপ, কেবল অনলাইনে আবেদন করেই হয়েছেন ভোটার। কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিদেশে বসে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভোটার হয়েছেন হাসান আহমদ। প্রথম আবেদন করেন চলতি বছরের মে মাসের 4 তারিখে, পরে দ্বিতীয় আবেদন করেন 29 জুন। প্রথমবার না পেলেও দ্বিতীয়বার এনআইডি পান হাসান। হাসানের আবেদন ঘেঁটে দেখা যায় 2বার ব্যবহার করা হয়েছে একই ছবি, যদিও স্বাক্ষর 2 রকমের। হাসানের মতো অন্তত 42 জন বিদেশে বসেই জালিয়াতির মাধ্যমে হয়েছেন বকশীগঞ্জের ভোটার। তাদের মধ্যে অনেকেরই স্থায়ী ঠিকানা আবার ভিন্ন জেলায়। এছাড়া 21 জন আবেদন করেছেন 9টি ফোন নাম্বার ব্যবহার করে, যদিও সেগুলো ব্যবহারকারী তারা কেউ নন। এ নিয়ে জানতে চাইলে বকশীগঞ্জের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, জালিয়াতির ঘটনা ঘটলেও তিনি এ বিষয়ে জানতেন না। আমি যখন দায়িত্বে ছিলাম তখন তাদের এগুলো কার্যক্রম হয়েছে, কিন্তু আমি তাদের কোনো হিয়ারিং নেইনি। এবং তাদের বিষয়ে আমার যে নতুন ভোটার রেজিস্টারে কোনো ধরনের তথ্য নেই, আর এই বিষয় সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি তদন্তাধীন আছে না। এদিকে বিদেশে অবস্থানকারীরা সশরীরে ছবি ও বায়োমেট্রিক না দিয়ে কিভাবে ভোটার হচ্ছে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, এ নিয়ে তদন্ত চলছে। ডাটা এন্ট্রি অপারেটর বা ছবি তুলে যারা, এরা মোস্টলি প্রকল্পের জনগণ। তো আমরা এখন বুঝতে পাচ্ছি যে তাদের মধ্যে কেউ কেউ এই সর্বনাশটা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে করেছে। তো যেহেতু এইটা অলরেডি আমাদের নলেজে এসেছে, যে বা যারা এর সাথে জড়িত ছিল বলে তদন্ত কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনে আহতদের দেশে যে চিকিৎসা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়, একথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর নয়াপল্টনে জুলাই আগস্ট বিপ্লবে পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার আহতদের বিদেশে চিকিৎসা করাতে বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আহত শিশু রাফসানের চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নিতে চাওয়ার কথা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। ২৪-এর গণ অভ্যুত্থান শেষ হয়ে যায়নি। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও নিহতদের হত্যার বিচার না করা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হতাহতদের স্বজন ও শিক্ষার্থীরা। প্রয়োজনে ক্ষমতার চেয়ারে পরিবর্তন আনারও কথা বলছেন তারা। যেমন মিরপুরে অন্তর্বর্তী সরকারের আমলে যদি বিচারের জন্য প্রতি পদে পদে হয়রানি হতে হয়, তাহলে কিভাবে বিচার পাবে ছাত্ররা? সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফিজিওক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে এভাবেই নিজেদের আক্ষেপ আর চাপা ক্ষোভের কথা বলছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। যাত্রাবাড়ী থানায় ছাত্রদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, সেই সব পুলিশদের এখনও কেন বিচার হয়নি? বিপ্লবের পরে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের আগে উচিত ছিল যে আমি এই শহীদ এই হত্যার বিচার করব। এই সরকার আইসা মেট্রো রেলের কার্ড চেঞ্জ করে, ডোবা পরিষ্কার করে, বোতল সরাইয়া মগ গ্লাস আনে। এটা কি এই সরকারের কাজ ছিল? ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই ছিল যে বর্তমান সরকার আহত ছাত্রদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারলে তাদের চেয়ার ছাড়তে হবে। যে আমরা আহতরা আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, আপনারা সেই বাঁচার সুযোগ করে দিন। তারা কথা না বললে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। ওই চেয়ারে আবার নতুন কেউ বসবে, নতুন কোনো বিপ্লবী সৈনিক বসবে। অনেকে তাগিদ দিয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশেই আহতদের উন্নত চিকিৎসা করার। ওই হসপিটাল দেয় ওই হসপিটালে, ওই হসপিটাল বলে ওই হসপিটাল দাও, ওই হসপিটাল এইভাবে মানুষকে শেষ করে দেবে। অন্যদিকে নিজের জীবদ্দশায় শহীদদের খুনের বিচার আর আহতদের সুস্থ দেখে যেতে চান শহীদ নাফিসের মা। আমি নাফিসের আম্মা যদি এই বিচার না দেখে মারা যায়, আমার কলেজে একটু শান্তি হবে না। আমরা যদি আশ্বস্ত না হই এই ব্যাপারে, তাহলে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। অপচিকিৎসায় পা কেটে ফেলতে হয়েছে অনেক ছাত্রের। এ নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যের সঙ্গে দ্বিমত করেন তাদের অনেকে। সবচেয়ে বড় কথা কি, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বলতেছে আমাদের ফ্রি চিকিৎসা। আসলে এটা হলো মিথ্যে কথা। একটা প্রেসক্রিপশন লিখে দিবে, এটা কি আমাদের ফ্রি চিকিৎসা? আমাদের মেডিসিন কি দিবে? আহতদের মধ্যে এখনও যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর দলিলুর রহমান। আপনারা যারা আহত হয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনার বাস চালক নুরুদ্দিন সহ 2 জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা অপেক্ষমান মোটরসাইকেল, প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয় একটি বাস। এতে 6 জন নিহত হয়। এছাড়া আহত হয় অন্তত আরও 15 জন। পরে টোল প্লাজার কর্মী ও টহল সেনা সদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরগুলোতে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম, আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চট্টগ্রাম বন্দরের বহিনোঙর ও 16টি ঘাটে লাইটারেস জাহাজ ও নৌযানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের বহিনোঙরে বড় জাহাজ থেকে 35টি জাহাজে বোঝাই করা 2.5 লাখ টন পণ্য আটকে আছে। আমদানিকৃত পণ্য লাইটারিং
জাহাজ বন্ধ হওয়ায় বহির্নোঙরে অলস বসে আছে বৃষ্টির মতো বিদেশি মাতার ভেসেল। এসব জাহাজে অন্তত 5 লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি পায়রা মোংলা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নৌ শ্রমিকরা। অচলাবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। প্রকৃত খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রত্যেকটি শ্রমিককে 20 লক্ষ টাকা করে প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে। নৌযান ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে লাইটারিং হওয়ার কথা সেটা মূলত হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমাদের আজকে পর্যন্ত প্রায় 25টা জাহাজে কাজ হচ্ছে না। প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় 10 থেকে $15,000 গচ্চা যাচ্ছে। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। টানা 5 দিন ধরে পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে চুয়াডাঙ্গায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেশি। অধিকাংশই ঠান্ডা আর সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারির শুরুতেই আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আর এতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ আরও বাড়বে। স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও বিত্তবানরা সহায়তায় এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয়, এমনটাই বলছেন ছিন্নমূল মানুষেরা। রাষ্ট্রমর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এ সময় তাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকে। এর আগে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের জন্য তার মরদেহ নেওয়া হয় কংগ্রেস সদর দপ্তরে। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশটিতে। যে দফতর থেকে শুরু রাজনৈতিক কর্মজীবন, আজ সেখান থেকেই শেষ বিদায়ের আয়োজন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। স্থানীয় সময় সকাল 11:45 শেষকৃত্যের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ নেওয়া হয় দিল্লি পাবলিক শ্মশান নিগমবোধ ঘাটে। সাথে ছিলেন তার স্ত্রী গুরশরণ কৌর এবং মেয়ে দমন সিং। সাদা ফুলের চাদর আর জাতীয় পতাকায় মোড়া ছিল মনমোহন সিংয়ের মরদেহ। দেয়া হয় 21টি গান স্যালুট। শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমঘাটে তাকে শেষ বিদায় জানানো হয়। এর আগে সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু রোডের 3 নম্বর বাসভবন থেকে কংগ্রেস সদর দফতরে নেওয়া হয় তার মৃতদেহ। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। সেখানে 1 ঘণ্টার জন্য রাখা হয় প্রয়াত এই নেতার মরদেহ। শেষ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীরা। 92 বছর বয়সে এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে চলছে বিপিএল মিউজিক ফেস্টের 3য় পর্ব। দেশি শিল্পীরা মঞ্চ মাতাবেন। পারফর্ম করার কথা রয়েছে হাবিব ওয়াহিদ ও ফুয়াদের মতো শিল্পীদের। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিব। চলে যাচ্ছে তার কাছে। মুজিব, দর্শকদের ভিড় কেমন দেখছেন বিপিএল নিয়ে? তাদের ভাবনা কি? এই আয়োজনে দর্শকরা কি বলছেন? সব মিলে জানাবেন। সাথী, ঢাকা এবং সিলেটের পরেই এটি যেহেতু 3য় আয়োজন, সেই ঢাকা এবং সিলেটের যে উন্মাদনা সেটি বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত যে কয়টি প্রবেশ পথ করা হয়েছে ঢোকার জন্য কনসার্টের, এর একটি গেটের বাইরে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও নির্ধারিত সময় 5:30 পর্যন্ত দর্শকদের প্রবেশের জন্য একটা সময়সীমা নির্ধারিত ছিল, কিন্তু এখনও সেটি 5:30 পরেও দর্শকদের জন্য ঢোকার একটি
সুযোগ আসলে তৈরি করা হয়েছে। অর্থাৎ বিপিএলে যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলগুলোর দর্শকরা যেমন নিয়ে আসছেন, তেমনি যেই শিল্পীরা এখানে কনসার্টে অংশ নেবেন, বিশেষ করে হাবিব ওয়াহিদ, অ্যাভয়েড, রাফা সহ যারা জনপ্রিয় যে শিল্পীরা এখানে গান করবেন, মঞ্চ মাতাবেন, তাদের অনুসারীরা, তাদের ভক্তরাও কিন্তু আসছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘদিন পরে বিপিএলকে কেন্দ্র করে এই ধরনের একটি কনসার্ট আসলে তাদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা কাজ করছে। পাশাপাশি যারা বিপিএল সংশ্লিষ্ট রয়েছে, বিশেষ করে বিসিবির কর্মকর্তারা বলছেন যে বিপিএলের যে প্রচারণায় এই কনসার্ট আরও বেশি ভূমিকা রাখবে, সেটি তারা বলছেন। যদিও এই কনসার্টকে ঘিরে যে পরিমাণ আসলে প্রচারণা হওয়া দরকার বা দর্শকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো দরকার, সে ধরনের ক্যাম্পেইন বা প্রচারণার ঘাটতি রয়েছে এরকমটাও বলা হচ্ছে যারা আসছেন বা যারা কনসার্টে অংশ নিচ্ছেন তাদের। তো সব মিলিয়ে এখনও কনসার্টের যে মূল আনুষ্ঠানিকতা বা স্টেজে কোনো শিল্পীরা বা এখনও উঠিনি, দর্শকরা সবেমাত্র ঢুকছে। তো পরবর্তীতে নিশ্চয়ই কোন কোন গান তারা করছেন, পাশাপাশি ভক্ত যারা আসছেন এখানে, শ্রোতা যারা আসছেন তারা কি বলছেন, সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আপাতত এইটুকুই ছিল আমার কাছে। আপনার কাছ থেকে আমরা সেই আয়োজনের বিস্তারিত জেনে নেব। ধন্যবাদ। বাংলাদেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। বর্তমানে বাংলাদেশের কাছে $20 বিলিয়ন বেশি রিজার্ভ আছে বলেও জানান এই গভর্নর। ভৈরবে বিদ্যুতের প্রিপেড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কে পৌর পার্কের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান। বরিশাল ঢাকা মহাসড়কের গরু নদীর বাটাজোর এলাকায় দুটি বাস ও ট্যাঙ্ক লরির সংঘর্ষে অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে 13 জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, গরুনদী ও উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্বত্য এলাকায় ভূমি কমিশন দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য 3 জেলায় ভূমি কমিশন কার্যকর করতে জনবল নিয়োগ দেওয়ার চিঠি পাঠানো হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।